দিল্লির বাতাস আজ বলতে গেলে বিষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ভারতের রাজধানীকে প্রায় অচল করে দিতে হয়েছে। স্কুল কলেজ বন্ধ, সব রকম নির্মাণ কাজ স্তব্ধ। লক্ষ লক্ষ মানুষ লড়ছে এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। আর সেই শত্রু হল যে বাতাসে আমরা শ্বাস নিই, সেই বাতাসই। কিন্তু কেন এই অবস্থা? কেন এমন কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে? পরিস্থিতি ঠিক কতটা খারাপ? চলুন এই ধোঁয়াশার গভীরে গিয়ে খুঁজে বের করি দিল্লির আকাশ আজ কেন এত বিষাক্ত, আর এর জন্য আমাদের সবাইকে কি বিরাট মূল্য দিতে হচ্ছে। তো এই সংকট সামলাতে সরকার বেশ কিছু জরুরি ব্যবস্থা নিয়েছে। চলুন আগে দেখে নেই ঠিক কি নিয়ম চালু করা হয়েছে, আর এর পেছনের পরিকল্পনাটাই বা কী। এই পুরো বিষয়টা একটা পরিকল্পনার অধীনে হচ্ছে, যার নাম গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান, বা সংক্ষেপে GRAP। সহজ করে বললে এটা একটা এমার্জেন্সি অ্যালার্ম সিস্টেমের মতো। মানে বাতাসের মান যত খারাপ হতে থাকবে, নিয়মকানুনও তত কঠোর হতে থাকবে। অনেকটা ঝড়ের সতর্কবার্তার মতো। বিপদ যত বাড়বে, ব্যবস্থাও তত কঠিন হবে। আর এই মুহূর্তে দিল্লি পৌঁছে গেছে এর একদম শেষ মানে চতুর্থ স্তরে, GRP4। এটা হলো সর্বোচ্চ পর্যায়ের জরুরি অবস্থা, যার মানে হলো শহরের স্বাভাবিক জীবনযাত্রার ওপর সবচেয়ে কঠোর নিয়মগুলো এখন কার্যকর করা হয়েছে। এই স্লাইডটা দেখলে বোঝা যাবে দৈনন্দিন জীবনে এর প্রভাব ঠিক কতটা পড়ছে। দেখুন, একদিকে নতুন আর কম দূষণ ছড়ায় এমন BSP গাড়িগুলোকে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু অন্যদিকে পুরনো গাড়ি, বিশেষ করে দিল্লির বাইরে থেকে আসা ট্রাক আর অন্যান্য গাড়ির প্রবেশ একদম নিষিদ্ধ। এমনকি আপনার গাড়ির পলিউশন সার্টিফিকেট বা PUC না থাকলে আপনি পেট্রোল পাম্প থেকে তেলও ভরাতে পারবেন না। আর শহরের সব খোলা জায়গার নির্মাণ কাজও বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ধুলো এই দূষণের একটা অনেক বড় কারণ। এই যে এত নিয়ম কানুন, এত কড়াকড়ি, এর কারণটা কি? কারণ হল এই বিষাক্ত বাতাসের জন্য আমাদের এক বিরাট মূল্য দিতে হচ্ছে। আর এই মূল্যটা শুধু টাকার অঙ্কে নয়, আমাদের স্বাস্থ্য আর জীবন দিয়েও দিতে হচ্ছে। শুধু একটা সংখ্যা দেখুন, 1.67 মিলিয়ন, মানে প্রায় 17 লক্ষ মানুষ। শুধু 2019 সালে ভারতে বায়ু দূষণের কারণে প্রাণ হারিয়েছে এতগুলো মানুষ। একটু ভাবুন তো, দেশে প্রতি 5টি মৃত্যুর মধ্যে প্রায় 1টির জন্য দায়ী এই দূষণ। আর যেখানে জীবনের ক্ষতি হয়, সেখানে অর্থনীতিরও বিরাট ক্ষতি হয়। সেই একই বছরে এই অকাল মৃত্যু আর অসুস্থতার কারণে ভারতের অর্থনীতি থেকে উবে গেছে প্রায় 36.8 বিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্কটা আসলে ভারতের মোট জিডিপির 1.36%। মানে দেশের মোট আয়ের এত বড় একটা অংশ প্রতি বছর শুধু এই বিষাক্ত বাতাসের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। দূষণটা আসলে আমাদের শরীরের ভেতরে কিভাবে আক্রমণ করছে সেটা এখানে পরিষ্কার। দেখুন, প্রায় 25% মৃত্যুর কারণ হৃদরোগ। এরপরই আছে ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ বা COPD, প্রায় 23%। এছাড়াও শ্বাসতন্ত্রের সংক্রমণ, স্ট্রোক, এমনকি নবজাতকদের রোগও এর সঙ্গে যুক্ত। এই পরিসংখ্যানগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দূষণ কতটা নীরবে আমাদের ভেতরটা শেষ করে দিচ্ছে। গত কয়েক দশকে একটা অদ্ভুত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। একদিকে ভালো খবর হলো, ঘরের ভেতরের দূষণ মানে ধরুন রান্নার ধোঁয়া, এসবের কারণে মৃত্যু 64% কমেছে। কিন্তু ঠিক তার উল্টো দিকে বাইরের বাতাসের দূষণ ভয়াবহভাবে বেড়েছে। দেখুন, কণা দূষণে মৃত্যু বেড়েছে 115%, আর ওজোন দূষণে বেড়েছে প্রায় 140%। মানে আমরা একটা সমস্যা সমাধান করতে গিয়ে আরেকটা আরও ভয়ঙ্কর সমস্যা তৈরি করে ফেলেছি। আর এই যে অর্থনৈতিক বোঝা, এটা কিন্তু সব রাজ্যের জন্য সমান নয়। এই ম্যাপটা পরিষ্কার দেখাচ্ছে যে উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যগুলো, যেখানে অর্থনৈতিক চ্যালেঞ্জ বংশই বেশি, তারাই তাদের জিডিপির অনুপাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। অর্থাৎ দূষণের সবচেয়ে ভারী বোঝাটা বইতে হচ্ছে তুলনামূলকভাবে গরিব রাজ্যগুলোকেই। আচ্ছা, চলুন এবার একটু বাতাসের অন্দরে ঢোকা যাক। দিল্লির এই বিষাক্ত বাতাসে ঠিক কি মিশে আছে, আর এই দূষণটা আসছেই বা কোথা থেকে? দিল্লির দূষণের একটা ঋতুচক্র আছে, বেশ মজার। শীতকালে এর প্রায় 90%ই আসে নানা জিনিস পোড়ানোর ধোঁয়া থেকে, যেমন গাড়ি, কলকারখানা আর খড় পোড়ানো। কিন্তু গরমকালে আবার ছবিটা অন্যরকম। তখন প্রায় 1/3 দূষণ আসে মরুভূমি থেকে উড়ে আসা ধুলো থেকে। এই কারণেই ঠান্ডা স্থির বাতাস আর পোড়ানো ধোঁয়া মিলেমিশে দিল্লির শীতকাল একটা ভয়ঙ্কর গ্যাস চেম্বারে পরিণত হয়। তো যখনই এত বড় একটা সংকট তৈরি হয়, তখন যা হয় আর কি, রাজনীতি তো হবেই। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের দিকে আঙুল তোলে। যেমন পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এর দায় চাপিয়েছেন আগের সরকারের উপর, আর দাবি করেছেন যে তার সরকার এটা সমাধানের জন্য কাজ করছে। এই দোষারোপের রাজনীতিটাও এই সংকটের একটা অংশ।
তাহলে প্রশ্ন হল, এই সমস্যা থেকে বেরোনোর পথটা কি? দীর্ঘমেয়াদী কি ভাবা হচ্ছে? চলুন দেখি এই বিশাল চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য কি চেষ্টা চলছে। সমাধানের জন্য কিন্তু অনেকগুলো দিকে একযোগে কাজ করার চেষ্টা চলছে। একদিকে যেমন পুরনো বেশি দূষণ ছড়ানো গাড়ি রাস্তা থেকে সরানোর জন্য নীতি আনা হচ্ছে, অন্যদিকে শিল্পগুলোকে বাধ্য করা হচ্ছে কয়লা ছেড়ে পরিষ্কার জ্বালানি মানে ন্যাচারাল গ্যাস ব্যবহার করতে। আর গণপরিবহনকে ঢেলে সাজাতে ৭৫০০ ইলেকট্রিক বাস নামানো হচ্ছে দিল্লির রাস্তায়। শীতের ধোঁয়াশার একটা বড় কারণ হল ফসলের গোড়া বা নাড়া পোড়ানো। এটা বন্ধ করতে এখন দুটো রাস্তায় হাঁটা হচ্ছে। একটা হলো ইনসিটু মানে জমিতেই সমাধান, একরকম বায়োডিকম্পোজার স্প্রে করে ওই ফসলের গোড়াকে খুব দ্রুত সারে পরিণত করা হচ্ছে। আর দ্বিতীয়টা হলো এক্সিটু মানে জমির বাইরে সমাধান। এক্ষেত্রে ওই খড় বা নাড়া সংগ্রহ করে নিয়ে গিয়ে বিদ্যুৎ বা বায়োগ্যাস তৈরিতে ব্যবহার করা হচ্ছে, মানে বর্জ্যকে সম্পদে পরিণত করার একটা চেষ্টা। তাহলে দেখা যাচ্ছে একটা পরিকল্পনা কিন্তু আছে, সমাধানের একটা পথও তৈরি করা হয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, সংকটটা যতটা বড়, এই পদক্ষেপগুলো কি তার সঙ্গে পাল্লা দেওয়ার মতো যথেষ্ট? এই পরিকল্পনাগুলো কি সত্যিই পারবে দিল্লির আকাশকে আবার আগের মতো নীল করে তুলতে? উত্তরটা কিন্তু একমাত্র সময়ই দিতে পারবে।